তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি শাসনের যে কটা দিন গেল, এই সময়টা কেমন কাটলো, কেমন যাচ্ছে, কিংবা তারেক রহমানের শাসনের এই প্রথম দিনগুলো দেখে ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের কি ধারণা তৈরি হয়? না, আমি এখনই তারেক রহমানের শাসনের পরিপূর্ণ কোনো বিশ্লেষণ মূল্যায়ন করার কথা বলছি না। কারণ এখনও অনেকে বলে থাকেন যে এটি হচ্ছে একটি সরকারের হানিমুন পিরিয়ড। আচ্ছা, যদি হানিমুন পিরিয়ড হয় তাহলে সেই হানিমুনটা কেমন চলছে? হানিমুনের যেই সব উপসর্গ, যেই সব উপাদানগুলো থাকে সেগুলো কি ঠিকঠাক মতো হচ্ছে? এইসব বিষয় নিয়েও তো আমরা কথা বলতে পারি না? কারণ আমরা তো জানি যে তারেক রহমান বা বিএনপি নির্বাচনের আগে আমাদেরকে ট্রিলিয়ন ডলারের ইকোনমির স্বপ্ন দেখিয়েছিল, কিংবা লাখ লাখ কত লাখ যেন কর্মসংস্থানের কথা বলা হয়েছিল সেই সময়। তো এই যে বিশাল স্বপ্ন আমাদের সামনে রেখে যেই দলটি ক্ষমতায় এসেছে, তার এই হানিমুন পিরিয়ড হোক আর প্রথম দিনে হাঁটি হাঁটি পা পা করে চলার সময়টা হোক, সেই সময়টার তার অ্যাটিচিউডটা কি, কোন দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো তো আমরা একটু জাস্ট নিজেদের মতো করে ভাবতে পারি, তাই না? আচ্ছা থাক, সেগুলো না হয় নাই ভাবলাম। কিন্তু আমরা যে বর্তমানের যে বাস্তবতা বাংলাদেশে, সেদিকে যদি তাকাই বা পত্রিকার পাতাগুলোতে যদি তাকাই, আমরা কি দেখি? এই ধরুন না, হামে প্রায় ১০০-র উপরে শিশু মারা গেল। ঈদের সময় বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় লঞ্চ ডুবে হয়ে কত লোক মারা গেল, তাই না? আবার ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার কারণে যে তেলের সংকট শুরু হয়েছে, জ্বালানি তেলের, সেই জ্বালানি তেলের সংকট সামগ্রিকভাবে আমাদের জীবনযাত্রা, অর্থনীতি সব কিছুতে কতটা প্রভাব ফেলবে, কীরকম প্রভাব ফেলবে, সেগুলো নিয়ে কি আমাদের মধ্যে কোনো চিন্তা আছে? আচ্ছা, আমরা যদি সরকারের দিকে তাকাই, রাজনীতির দিকে তাকাই, বলুন তো আমাদের রাজনীতিবিদদের মাথায়, সরকারের মাথায় এইসব বিষয়গুলো নিয়ে কোনো ভাবনা, চিন্তা কিংবা কোনো অ্যাকশন প্ল্যান, সেগুলোকে আমরা দেখতে পাই? আমরা কিন্তু দেখতে পাই না। এখন তো সংসদও চলছে, তাই না? সেই সংসদে কি এই জ্বালানি তেলের সংকট নিয়ে, মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে আমাদের ইকোনমিতে কিভাবে প্রভাব পড়বে, সেখানে আমাদের যারা শ্রমিকরা সেখানে আছে, যারা রেমিটেন্স পাঠায়, সেখানে কোনো এফেক্ট হবে কি না, এসব বিষয় নিয়ে কি সংসদে কোনো আলোচনা হয়েছে? না সরকারি দল, না কোনো বিরোধী দল। আচ্ছা, বুঝলাম যে সরকারি দল একটা হানিমুনের মোডে আছে, তারা এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চায় না, ভাবতে চায় না। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো, যাদের দায়িত্ব হচ্ছে সরকারকে সঠিক পথে পরিচালিত করা, সরকারকে সঠিক পথে রাখা, তারাও তো কথা বলবে। তারাও কি কথা বলছে এইসব বিষয় নিয়ে? বলছে না কিন্তু। তাদের সবার মাথায় কি আছে? জুলাই। জুলাইটা কেন আছে? সেটি আছে যে তাদের ক্ষমতা যাতে পাকাপোক্ত হয়, তাদের ক্ষমতা যাতে নিরঙ্কুশ হয়, দৃষ্টিটা কিন্তু কেবলমাত্র সেই জায়গায়। আর বাইরের দেশ, জনগণ, অর্থনীতি, সেই সব বিষয়ে কিন্তু একদমই কোনো দৃষ্টি, তাদের যে কোনো তৎপরতা আছে সেটা আমাদের চোখে কিন্তু পড়ছে না, আমরা দেখতে পাচ্ছি না। আবার ধরুন, আমরা যদি বেশ ছোট ছোট কতগুলো নিউজের দিকে যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনি খেয়াল করবেন যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা কারা কারা যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। এবং সাধারণত যেটি হয়, প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কিংবা সরকারিভাবে একটা ব্রিফ করা হয়, কি আলাপ আলোচনা হয়েছে। তারা কিন্তু বলেছেন যে পত্রিকায় আমি দেখলাম যে কোনো বিস্তারিত জানানো হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলাপ হয়েছে। আবার একই সময়ে দেখলাম যে ব্রিটেনের যুক্তরাজ্যের বাণিজ্য বিষয়ে কোনো একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা আগামী সপ্তাহে নাকি বাংলাদেশের সফরে আসছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাক্ষাৎ, লন্ডন থেকে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য প্রতিনিধির ঢাকা সফর। আবার একই সময়ে ঠিক এই সময়টাই কিন্তু বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশে এখন অবস্থান করছেন এবং বিমানের লোকজনের সঙ্গে তিনি বৈঠক করছেন। আপনাদের নিশ্চয় মনে আছে যে ফ্রান্সের রাষ্ট্রদূত বেশ কিছুদিন আগে লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছিলেন সরকারের কাছে। বলেছিলেন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করা যায় তাহলে ইউরোপীয় ব্যবসায়ীরা এদেশে ব্যবসা করার ক্ষেত্রে তাদের ভাবতে হবে। আমি এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো। কিন্তু এই যে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং কী আলোচনা হলো সেটা প্রকাশ না করা, এই সব কিছুর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে। এই ডটগুলো মিলালে বেশ চমৎকার একটা স্টোরি আপনাদের সামনে চলে আসবে। সেই স্টোরিগুলো আমি পরের ভিডিওতে আলাদা করে আলোচনা করব অবশ্যই। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটু অর্থনীতির দিকেই আপনাদের দৃষ্টিটা আকর্ষণ করতে চাই। এবং অর্থনীতির দিকে আমি আপনাদের দৃষ্টিটা আকর্ষণ করবো আসলে সরকারি যে ডাটা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ডাটা গতকালকে প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা ছাপা হয়েছে। আপনারা খেয়াল করবেন যে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির যে
প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা আসলে একটু থেমে গেছে, মানে তার যে গতি সেই গতিটা স্লথ হয়ে গেছে। এখন ইকোনমি যদি এক্সপান্ড না করে, ইকোনমির গ্রোথ যদি স্লথ হয়ে যায়, সেটি কিন্তু আমাদের জন্য উদ্বেগের ব্যাপার, চিন্তার ব্যাপার। এবং এই হিসাবটি যেহেতু মাত্র এখন বেরিয়েছে, ফলে আমরা এর দায়ভাগ এই সরকারকে দেব না। এটি হচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্টের, অন্তর্বর্তী সরকারের তার যে অর্থনৈতিক অব্যবস্থাপনা, তার যে অর্থনৈতিক ম্যানেজমেন্টে অদক্ষতা এবং ভুল সিদ্ধান্ত, তার একটা ফল। সেই ফলটা এখন এই সরকারের ঘাড়ে এসে পড়ছে। কিন্তু আমরা এই সরকারের দিকে এটাও দেখব যে এই যে ইকোনমির প্রবৃত্তির যে গতিটা স্লথ হয়ে গেছে, ইকোনমি যে এক্সপান্ড করছে না, ডক্টর ইউনূসের মানে ভুল সিদ্ধান্তের কারণে কিংবা অব্যবস্থাপনা অদক্ষতার কারণে, এটি থেকে কাটিয়ে ওঠার জন্য এই সরকারের কোনো ভাবনা আছে কি না, সেই বিষয়গুলোর দিকে কিন্তু আমরা নজর দিব। তার কোনো অ্যাকশন প্ল্যান আছে কিনা সেদিকেও আমাদের নজর দিতে হবে। আচ্ছা, আমরা একটু শুধু সরকারি যে মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে তথ্য প্রকাশিত হয়েছে, আমরা সেইটা নিয়ে যদি একটু কথা বলি দর্শক, আসুন আমরা একটু দেখি যে তারা কি বলছে। তারা বলছে যে চলতি 2025-26 অর্থ বছরের এটা সেকেন্ড কোয়ার্টার, যে অক্টোবর থেকে ডিসেম্বর, সেকেন্ড কোয়ার্টারে যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা জিডিপির যে গ্রোথটা, সেটা 3.03% হয়েছে। বছরের শুরুতে কিন্তু গভর্নমেন্ট একটা প্রজেক্ট করেছিল, সেটা 4.96% তাদের প্রজেকশন ছিল। এখন আপনি 4.96% যদি রিচ করতে হয়, তাহলে আপনাকে তো সেই পর্যায়ে গ্রোথটা থাকতে হবে। কিন্তু সেকেন্ড কোয়ার্টারে এসে এটা মাত্র 3.03% এসেছে, যেটা গত বছরের একই সময় 3.53% ছিল। অর্থাৎ গত বছরের এই সময়টায় যখন ডক্টর ইউনূসের শাসন ছিল, সেই সময় থেকেও এখন এই সময়টা এসে কমে গেছে। সেটা অবশ্যই তাদের যেই ভুল সিদ্ধান্ত তার কারণে। এবং এই যে গ্রোথটা কমে গেছে, ইকোনমির সাইজটা কমে যাচ্ছে বা গ্রোথের যে স্পিডটা কমে গেছে, কেন কমে গেছে? কারণ জিডিপিটা ক্যালকুলেট করা হয় যে ইকোনমির নানা, মানে এগ্রিকালচার সেক্টর, সার্ভিস সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, নানা সেক্টরগুলোর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলোকে মিলিয়েই তো জিডিপিটাকে ক্যালকুলেট করা হয়। সো মূলত যেটার সবচেয়ে বড় প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে একেবারে পোর পারফর্ম করেছে ইকোনমি। মানে যেটার এর আগের পারফরমেন্সটা ছিল 5.78%, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গ্রোথটা মানে শিল্প উৎপাদনের, সেটি নেমে এসেছে 1.27%-এ। ক্যান ইউ ইমাজিন? কোথায় 5.78%, কোথায় 1.27%? আচ্ছা, এই 1.27%-এর কাছাকাছি সর্বশেষ কবে হয়েছিল জানেন? কোভিডের সময়। কোভিডের সময় সব কিছু বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য, কল কারখানা, ইন্ডাস্ট্রি সব কিছু তো বন্ধ হয়ে গিয়েছিল, তাই না? ঠিক সেই সময়টায় 1.28% হয়েছিল এই ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা। সো কোভিডের চাইতেও খানিকটা নিচে নেমে গেছে এই ইউনূস সরকারের সময়কার যে অব্যবস্থাপনা, এবং এখনের যে এসে অর্থনীতির যেই আমরা রেজাল্টটা পাচ্ছি, সেটা হচ্ছে 1.27%। এটা অবশ্যই অ্যালার্মিং। কেন অ্যালার্মিং? কারণ আপনার যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যদি হ্যাম্পার করে, ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি আপনার ডিক্লাইন করে, কিংবা সেটা যদি প্রপারলি ফাংশন না করে, তাহলে আপনার বিজনেস তো এক্সপানশন হবে না, তাহলে নতুন ইনভেস্টমেন্ট হবে না। নতুন ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে আপনার যে রাজস্ব আহরণ বা বিজনেস যদি পারফর্ম না করে, আপনার রাজস্ব আহরণ, আপনার রেভিনিউ আর্নিং, সেই জায়গাটায় আপনার একটা শর্টেজ দেখা দেবে। আবার যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনার আনএমপ্লয়মেন্ট দেখা দেবে, তাই না? তো সামগ্রিকভাবে ইকোনমির অন্যান্য প্রায় সব সেক্টরগুলোতে সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রেও একটা ভয়াবহ রকমের একটা প্রভাব ফেলে এই যখন আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে পোর পারফর্ম করে। আমরা দেখছি যে সেকেন্ড কোয়ার্টারে এসে আসলে এই দুইটা সেক্টরই খুবই ভেরি পোর পারফর্ম করছে। এটা এখন কেন এইভাবে পোর পারফর্ম করছে? ইকোনমিস্টরা বলছেন যে আমাদের যে এক্সপোর্ট পারফরমেন্সটা, সেটাও উইক এই সময়ে। সরি, জ্বালানি খাতের সমস্যা ছিল, জ্বালানি খাতের সমস্যা আছে, কিন্তু তার চেয়ে তো বড় যেটা, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল আনসার্টেনিটি। এই যে গত 1.5 বছর ধরে, 18 মাসের বেশি সময় ধরে যে একটা পলিটিক্যাল, আমি আমার আগের ভিডিওগুলোতে অনেকবার উল্লেখ করেছি যে পলিটিক্যাল সার্টেনিটি না থাকলে, একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ, কোনো কিছু হবে না। এখন নির্বাচিত সরকার এসেছে, কিন্তু তার আগের 18 মাস সময় ধরেই কিন্তু আসলে এই পলিটিক্যাল আনসার্টেনিটি যখন থাকে, তখন ম্যানুফ্যাকচারিং এবং
ইন্ডাস্ট্রিয়াল এই দুটি সেক্টরেই পোর পারফর্ম করে, সেখানে এক ধরনের স্থবিরতা হয় এবং সেটি হয়েছে। এখন নতুন সরকার আসার পর এখনও সবাই ঠিক বুঝে উঠতে পারছে না যে এই সরকারের আসলে অ্যাটিচিউডটা কী হবে। আপনারা খেয়াল করবেন যে এই সরকার নানা রকম কার্ড, এই কার্ড সেই কার্ড, অবশ্য দোজ আর অলসো মানে সোশ্যাল সেফটি নেট, কিন্তু আপনি কর্মমুখী কাজের চাইতে ওই যে ফিডিং বেবি তৈরি করার যদি প্রবণতা বেশি থাকে, যে আপনি ওই দান খয়রাত করে কার্ড টার্ড দিয়ে খাওয়ায় পড়ায় কিছু লোককে বসায় রাখবেন, সেই প্রবণতাটা যদি খুব বেশি প্রায়োরিটি পায় তখন কিন্তু ইনভেস্টররা একটু শেকি ফিল করে। এখন পর্যন্ত এই সরকারের আসলে ইনভেস্টমেন্ট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে সেই অর্থে কোনো মানে একেবারে অ্যাকশন প্ল্যান যেটাকে বলে সেটা আমরা দেখি নাই। পরশুদিন ব্যবসায়ীদের ডেকে তিনি একটা বৈঠক করেছেন, সেই বৈঠকে আমরা দেখলাম যে অনেক সিদ্ধান্ত স্পট হয়ে গেছে, অনেক সিদ্ধান্ত পরে হবে, কিন্তু বাট কংক্রিট প্ল্যানটা কি, অ্যাকশন প্ল্যান কি সরকারের? বা ব্যবসায়ীরাও যে খুব স্বতঃস্ফূর্তভাবে অনেক কোনো কথাবার্তা বলছে যে আমাদের এই সরকার এইটা করবে সেটা করবে, আমরা কিন্তু সেরকম দেখিনি। ফলে মানে ইনভেস্টমেন্ট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে যে সবাই একেবারে একটা চাঙ্গা হয়ে উঠবে সেরকম কোনো তৎপরতা, সেরকম কোনো অ্যাকশন প্ল্যান, সেরকম কোনো অ্যাটিটিউড মানে এই সরকার তার হানিমুন পিরিয়ডেও দেখায়নি। হয় যে সরকারের প্রচুর যারা মানে ব্যবসায়ী আছেন, এবং আমরা তো ইলেকশনের সময় দেখেছি যে মানে বিপুল সংখ্যক কোটিপতি এমপি হয়েছেন। তো কোটিপতি যারা এমপি হয়েছেন তারা তো ব্যবসায়ী হওয়ার কথা না, তো তাদের তো ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এইসব নিয়ে চিন্তা ভাবনা থাকার বেশি কথা, কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে কিন্তু মিসিং মনে হচ্ছে। বরং সরকার সবচেয়ে বেশি, আরও বেশি এখন মনোযোগী হয়ে পড়েছে আওয়ামী লীগকে বন্ধ করা যায় কিনা, আওয়ামী লীগের লোকজনকে কোথায় অ্যারেস্ট করবে, কাইন্ড অফ প্রতিহিংসার রাজনীতির, রাদার দেন যে প্রোডাকশনের রাজনীতি, রাদার দেন যে ইকোনমিকে ভাইব্রেন্ট করার রাজনীতি, পলিটিক্সের চাইতেও একটা কাইন্ড অফ প্রতিহিংসার রাজনীতির দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে এই বর্তমান সরকার। এখন আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় শুনেছি যে সমানে বানের পানির লাহান রিজার্ভ বাড়ছে, আবার ফরেন রেমিটেন্স আসছে। হ্যাঁ, ইয়েস, ফরেন রেমিটেন্স আসছে, কিন্তু সেই ফরেন রেমিটেন্সগুলোকে কিন্তু আমরা আসলে কি বলে যেটিকে যে মানে গ্রোথ ওরিয়েন্টেড কাজে লাগানো, সেইটাকে মানে একটা স্ট্রং গ্রোথ কম্পোনেন্টে পরিণত করা, সেটি কিন্তু ইউনূস সরকারও করতে পারেনি। এই সরকারও এখন পর্যন্ত সেই ধরনের কোনো পরিকল্পনা যা আছে সেটি কিন্তু আমাদেরকে তারা শোনাননি। বরং আমরা কিন্তু দেখেছি যে মানে পাবলিক এবং প্রাইভেট স্পেন্ডিং এই দুটি মানে গ্রামীণ রুরাল এলাকাতে, আমি আগেও বলেছি যে আপনারা জানেন এটা, রুরাল এলাকাতে যে মানে মূলত ইকোনমিটা ভাইব্রেন্ট হয়, সেখানে মানি সার্কুলেশন হয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মাধ্যমে। তো ইউনূস সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় তো সেখানে মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতে গেলে ছিলই না, কারণ তারা এডিপি বাস্তবায়ন করতে পারেইনি। এই সরকার মাত্রই আসছে, ফলে এখনও তাদের এডিপি বাস্তবায়ন ক্যালকুলেট করার সময় আমাদের আসেনি। কিন্তু দ্য রিয়েলিটি হচ্ছে যে পাবলিক স্পেন্ডিংও সেখানে এখন টাইটেন্ড ইকোনমির এত চাপের কারণে, প্রাইভেট স্পেন্ডিং টাইটেন সেখানে ইকোনমির চাপের কারণে, আর পাবলিক স্পেন্ডিং তো, সরকারি স্পেন্ডিং তো নাই। ফলে এই যে ইকোনমিতে সেখানে যে একটা ভাইব্রেন্ট অবস্থা তৈরি হওয়ার, সেই বিষয়টা কিন্তু আমরা দেখি নাই। আর রেমিটেন্সকে তো মানে একটা যে স্ট্রং গ্রোথ কম্পোনেন্ট করা, সেটি কিন্তু করা যায়নি। হ্যাঁ, এখন আমাদের রিজার্ভ অনেক ছিল, রিজার্ভ অনেক আছে, আমরা এগুলো গল্প শুনেছি, কিন্তু গত দুদিনের আমরা পত্রিকাগুলোতে কি দেখি, আমরা দেখি যে সরকার আরও কত 5,000 কোটি টাকা লোনের জন্য ব্যাংকের কাছে যাচ্ছে। মানে এত পুরো সরকারটা হয়ে গেছে এখন মানে লোন নির্ভর। আবার একই সঙ্গে আমি পত্রিকার একটা নিউজ দেখলাম যে প্রাইভেট ল্যান্ডিং, মানে ব্যবসায়ীরা যে লোনটা নেয়, সেই লোনটা, প্রাইভেট সেক্টরের লোনটা, ক্রেডিট ফ্লোটা এখন মানে অনেক বছরের মধ্যে একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ব্যবসায়ীরা এখন আর ব্যাংক থেকে বা মানে কোনো লোন তারা নিতে চাইছে না। কেন লোন নিতে চাইছে না, এটাও কিন্তু অ্যালার্মিং হচ্ছে যে সে লোনটা নিচ্ছে না কারণ তার নতুন ইনভেস্টমেন্টের স্কোপ নাই, সে নতুন ইনভেস্টমেন্ট করছে না, সে ব্যবসা বাড়াচ্ছে না, সে নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য সে মনোযোগী না বা করতে পারছে না। যেই কারণে প্রাইভেট সেক্টরের ক্রেডিট ফ্লোটা একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে, আর গভর্নমেন্টের ক্রেডিট ফ্লোটা একদম হাইয়েস্ট লেভেলে চলে এসেছে। আবার আমরা যদি অন্যভাবে বলি যে সরকারি যদি এত বেশি লোন নেয় ব্যাঙ্কগুলো থেকে, তাহলে ব্যবসায়ীরা লোন পাবে কোথেকে? তাদের জন্য তো সেখানে টাকা থাকতে হবে লোনের, সেটাও একটা কারণ হতে পারে। এই দুটো জিনিসই কিন্তু খুবই একটা অর্থনীতির জন্য একটা অসুস্থ বিষয়, একটি অসুস্থ একটা চিত্র আমাদেরকে দেয়। সো দর্শক, সামগ্রিকভাবে আমরা কিন্তু এই যে জ্বালানি তেলের ইম্প্যাক্ট কী হবে, জ্বালানি তেলের কারণে আমাদের কী ক্ষয়ক্ষতি, আমরা কতটা চাপে পড়বো, সে আলোচনায় কিন্তু আমরা গেলামই না, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু ইন জেনারেল যেই
পুরো অর্থনীতিতে যে অবস্থাটি রয়েছে সেই জায়গাটা থেকে যদি আমরা তাকাই, যেখানে গভর্নমেন্ট 4.96% গ্রোথের একটা তাদের মতো করে একটা প্রজেকশন করেছিল যে তারা এই জায়গাটা রিচ করবে একটা লক্ষ্যমাত্রা, সেখানে সেকেন্ড কোয়ার্টারে এসে মাত্র 3%-এ আটকে আছে এবং ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে একেবারেই স্থিমিত হয়ে আছে। বরং সরকার ব্যাংক লোনের উপর নির্ভর হয়ে পড়ছে, প্রাইভেট সেক্টর লোন পাচ্ছে না, নতুন বিনিয়োগ নাই, ব্যবসা নাই। এই একটা অবস্থায় আমরা ট্রিলিয়ন ডলারের যে ইকোনমির স্বপ্ন দেখি, লাখো লাখো কর্মসংস্থানের যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা কিভাবে এগোবো? কারণ সেই পথে এগোনোর জন্য সরকারের একটা হানিমুন পিরিয়ডে বসে থেকেও তো একটা অ্যাকশন প্ল্যানের ধারণা দেওয়া যায়। সেই অ্যাকশন প্ল্যানটা কোথায়? আমাদের বিরোধী দলের কাছে অর্থনীতি নিয়ে তাদের ভাবনা, বা আমাদের বিরোধী যে রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে আছে তাদের অর্থনীতি নিয়ে ভাবনা কি, তাদের অর্থনৈতিক পরিকল্পনা কি, এইসব বিষয়গুলো যদি আমাদের সামনে আসে তাহলে হয়তো আমরা সেগুলো নিয়েও কথা বলতে পারি। কিন্তু আমরা তো সেগুলোও দেখতে পাচ্ছি না দর্শক। আজ এ পর্যন্তই।